বন্ধুরা, আজকে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের বা স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সের 8th লেকচারে আমরা যে মলিকুলার পার্টিশন ফাংশন নিয়ে কথা বলতে শুরু করেছিলাম সেই পার্টটাকে কনক্লুড করব। আমরা বলেছিলাম যে মলিকুলার পার্টিশন ফাংশন সেটা ট্রান্সলেশনাল, রোটেশনাল, ভাইব্রেশনাল, ইলেকট্রনিক, নিউক্লিয়ার এই যে পার্টিশন ফাংশনসগুলো তাদের প্রোডাক্ট হিসেবে লিখতে পারি যদি কিছু সার্টেন কন্ডিশন স্যাটিসফাইড হয়, এবং যে কন্ডিশনসগুলো বেসিক্যালি বর্ন ওপেনিং অ্যাপ্রক্সিমেশনটা স্যাটিসফাইড হওয়ার যে কন্ডিশন, সেই কন্ডিশন সেটা আমরা আসছি। তাহলে আজকের লেকচারে আমরা ওই ইলেকট্রন এবং নিউক্লিয়ার পার্টিশন ফাংশন যে সম্বন্ধে খুব সামান্যই কথাবার্তা বলার আছে সেটা আমরা বলবো। তারপরে সেখান থেকে আমরা মলিকুলার পার্টিশন ফাংশনে চলে যাব। লাস্ট 3টে লেকচারে অর্থাৎ লেকচার 5, 6 এবং 7 সেখানে যথাক্রমে আমার ট্রান্সলেশনাল, রোটেশন এবং ভাইব্রেশনাল পার্টিশন ফাংশনস, তার বিভিন্ন ইম্পর্টেন্ট ফিচার্স এবং সেই পার্টিশন ফাংশনগুলো কোথায় কীরকমভাবে অ্যাকচুয়ালি কাজে লাগানো যেতে পারে সেই নিয়ে কিছু কথা বলেছিলাম। আর তার আগে 4th লেকচারে আমরা জাস্ট এটা বলেছিলাম যে যদি আমি পার্টিশন ফাংশনটাকে জানি তাহলে কোন একটা থার্মোডাইনামিক সিস্টেমের সব কিছু ওই পার্টিশন ফাংশন থেকে বের করা যায়। তাহলে আমরা আজকের ক্লাসে ওই ইলেকট্রনিক এবং নিউক্লিয়ার পার্টিশন ফাংশনগুলোকে বলে দিয়ে ওভারঅল যে মলিকুলার পার্টিশন ফাংশন সেটা বলে দেব। এবং এই আগের 7টা ক্লাস এবং আজকে 8th ক্লাসে যে জিনিসগুলো আমরা শিখলাম তার উপরে বেশ করে আমরা বেশ কিছু নিউমেরিক্যাল এবং অ্যানালিটিক্যাল প্রবলেমস ছাত্রদেরকে করতে দেবো। তারা যদি সেটাকে কষে তাহলে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের একটা পার্ট যেটা ইউজুয়ালি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে কভার করার কথা সেইটা কমপ্লিট হয়ে যাবে। নেক্সট লেকচার অনওয়ার্ডস বা 9th লেকচার অনওয়ার্ডস আমরা বেসিক্যালি কিছুটা অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সে যাব, যেটা ইউজুয়ালি এমএসসি ফার্স্ট ইয়ারে বা এমএসসি স্পেশালে পড়ানো যায়। এবং এইভাবে যেতে 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 আস্তে আস্তে আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের লেকচারসগুলোকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখান থেকে বেসিক্যালি হচ্ছে এমএসসি এবং পিএইচডি লেভেলের মধ্যে যে ব্রিজটা, সেই ব্রিজটা যাতে করে আমরা স্থাপন করতে পারি। আচ্ছা, আমরা অলরেডি যেটা বলেছিলাম সেটা হচ্ছে এরকম যে যে থার্মোডাইনামিক পার্টিশন ফাংশনস সেটাকে কীরকমভাবে ডিফাইন করতে হয় সেটা আমরা বেশ কয়েকটা আগের ক্লাসে অলরেডি বলেছি এবং লাস্ট 3-4টে ক্লাস ধরে কিন্তু এটাকে আমরা বারবার ইউজ করে আসছি। যে সিঙ্গেল পার্টিকেল পার্টিশন ফাংশনকে লিখতে পারা যায় সামেশন ওভার আই জিআই ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন আই বাই কেটি, যেখানে জিআইটা হচ্ছে আইএথ লেভেলের ডিজেনারেসি, এপসাইলন আইটা হচ্ছে আইএথ লেভেলের এনার্জি, কে হচ্ছে বোলম্যান কনস্ট্যান্ট, আর টি হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন। আচ্ছা, এইখানে এই যে সামেশন ইন্ডেক্স আইটা আছে সেই আইটা অ্যাকচুয়ালি যে যতগুলো ডিসক্রিট এনার্জি লেভেলস আছে সেই লেভেলের উপরে হচ্ছে এই সামটা যাবে। তাহলে ইন দিস এক্সপ্রেশন সামেশন ইন্ডেক্স আই রানস ওভার দ্য এনার্জি লেভেলস নট দ্য কোয়ান্টাম স্টেট। দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য টোটাল নাম্বার অফ পার্টিকেলস অ্যান্ড টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম। তাহলে যেটা দাঁড়াচ্ছে যে আমাদের এই এবং যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে দিস ডিপেন্ডস অন দ্য টেম্পারেচার নেচার অফ দ্য সিস্টেম থ্রু এনার্জি লেভেলস অ্যান্ড ডিজেনারেসি। তাহলে যেটা বললাম এইটা হচ্ছে আমার নর্মাল ডেফিনেশনটা, এবং এই ডেফিনেশন থেকে অ্যাকচুয়ালি আমরা পার্টিশন ফাংশনটাকে ক্যালকুলেট করতে পারি। কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এই যে যখন আমরা অ্যাকচুয়ালি পার্টিশন ফাংশনটাকে ক্যালকুলেট করব তখন অনেক সময় এই ডিসক্রিট এনার্জি লেভেলস তার উপরে সামেশনটা না করে আমরা যে কোয়ান্টাম স্টেটস আছে তার উপরে সামেশনটাকে করতে পারি। সাম ওভার কোয়ান্টাম স্টেটস যদি করি তাহলে আমাদের ডিজেনারেসি ফ্যাক্টরটা লাগবে না, তখন আমরা লিখবো সামেশন ওভার জে ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন জে বাই কেটি, যেখানে এই যে রানিং ইন্ডেক্সটা সেটা বেসিক্যালি কোয়ান্টাম স্টেটসের উপরে সামেশনটা হবে। আর এরকম একটা এক্সাম্পল তো আমরা অলরেডি বলেছিলাম, সেটা আমি আরেকবার বলে নিই, যদি কারো মানে কয়েকটা ক্লাস আগে বলেছিলাম সেটা যদি কারো বুঝতে অসুবিধা হয়। সেটা বেসিক্যালি হচ্ছে এই যে ধরা যাক একটা পার্টিকেল কনফাইন্ড ইন এ কিউবিক বক্স। তাহলে কিউবিক বক্সের যে পার্টিকেলটা কনফাইন্ড আছে তার জন্য যদি আমি যদি সরি হ্যাঁ কিউবিক বক্সে যে পার্টিকেলটা কনফাইন্ড আছে তার জন্য যদি একটা পার্টিকুলার এনার্জি কনসিডার করি যেটা বেসিক্যালি 14h²/8ml², যেখানে এলটা হচ্ছে বেসিক্যালি কিউবের একটা এজের লেন্থ, তাহলে দেখবো যে অ্যাকচুয়ালি এই স্টেটটা 6 ফোল্ড ডিজেনারেট স্টেটস। যদি কোয়ান্টাম নাম্বারগুলো যথাক্রমে nx ny nj বলি তাহলে 1 2 3 1 3 2 2 1 3 2 3 1 অ্যান্ড 3 1 2 আর 3 2 1 এই 6টা স্টেজ প্রত্যেকে একই এনার্জি দেয়।
তাহলে আমি এই ইকুয়েশনে যখন ইউজ করব তখন এই যে এই এপসাইলন আই যদি 14 এইচ স্কোয়ার বাই 8 এম এল স্কোয়ার লিখি, তাহলে এইখানে 6 টাইমস জাস্ট গুণ হয়ে যাবে। আর এখানে জাস্ট সিম্পলি ওই যেটা একটা স্পেসিফিক এনার্জি আছে, তাহলে বেসিক্যালি এই 14 এইচ স্কোয়ার বাই 8 এম এল স্কোয়ার সেটা একবার লিখবো মাল্টিপ্লাইড বাই 6, যেখানে 6টা হচ্ছে ডিগ্রি অফ ডিজেনারেসি। এটা কি অল্টারনেটিভলি লেখা যেতে পারে এইরকম ভাবে যে যদি আমি জাস্ট ওই সাম ওভার কোয়ান্টাম স্টেটস লিখি, অর্থাৎ কোয়ান্টাম নাম্বার এনএক্স এনওয়াই এবং এনজেড প্রত্যেকের এক্সপ্লিসিট ভ্যালুগুলোকে লিখি, তাহলে এনএক্স এনওয়াই এনজেড নিজের মতো ভ্যারি করলে বেসিক্যালি ওই ই টু দি পাওয়ার মাইনাস 14 এইচ স্কোয়ার বাই 8 এম এল স্কোয়ার এই যে টার্মটা ডিভাইডেড বাই কেটি, এটা অটোমেটিক্যালি 6বার চলে আসবে। সেই জন্য তখন আর ডিজেনারেসি ফ্যাক্টরটা লেখার দরকার পড়ছে না। আচ্ছা, এইরকম করে ভাবার বদলে এইরকম করে যদি ভাবি, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে লাইফটা অনেক সিম্পল হয়। হ্যাঁ, পার্টিকুলারলি যখন আমরা মলিকুলার পার্টিশন ফাংশন থেকে ওই ইন্ডিভিজুয়াল পার্টিশন ফাংশনগুলোর গুণফল হিসেবে লিখবো, তখন এইটার তুলনায় এইরকম ভাবে লিখলে লাইফটা অনেক সিম্পল হবে বা বুঝতে অনেকটা সুবিধা হবে। আচ্ছা, আমরা ওই মলিকুলার পার্টিশন ফাংশনে যাওয়ার আগে যে দুটো জিনিস বাকি রয়ে গেছে সেটা খুব মানে কুইকলি কভার করে দিই। একটা হচ্ছে ইলেকট্রনিক পার্টিশন ফাংশন, আর একটা নিউক্লিয়ার পার্টিশন ফাংশন। আচ্ছা, ইলেকট্রনিক পার্টিশন ফাংশন জাস্ট বাই ডেফিনেশন আমি এইরকম ভাবে লিখছি, জেড ইলেকট্রনিক ইকুয়াল টু সামেশন ওভার আই জিআই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন আই বাই কেটি, যেখানে এপসাইলন আই গুলো হচ্ছে আই এর যে ইলেকট্রনিক লেভেল তার এনার্জি এবং তার করসপন্ডিং ডিজেনারেসি হচ্ছে জিআই। আচ্ছা, এটাকে যদি আমি এক্সপান্ড করে লিখি, তাহলে যেটা হলো যে জি জিরো জি ওয়ান টু দি পাওয়ার মাইনাস এপসাইলন ওয়ান প্রাইম বাই কেটি প্লাস জি টু টু দি পাওয়ার মাইনাস এপসাইলন টু প্রাইম বাই কেটি প্লাস ডট 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 প্লাস জিআই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন আই প্রাইম বাই কেটি। আচ্ছা, এখানে একটা জিনিস যেটা মাথায় রাখার দরকার সেটা হচ্ছে যে আমি এখানে এপসাইলন আই প্রাইম লিখেছি। আচ্ছা, প্রাইমটার মানেটা কি? না, এপসাইলন আই প্রাইম হচ্ছে এই আই লেভেলের এনার্জি মাইনাস ডাউন লেভেলের এনার্জি। আচ্ছা, এইভাবে লিখে নেওয়ার কিছু অ্যাডভান্টেজ আছে, আমরা আগে এই নিয়ে আলোচনা করেছি। আমরা যেটা বলেছিলাম যে গ্রাউন্ড স্টেট এনার্জি যেটা বা মিনিমাম পসিবল এনার্জি যেটাকে বলে 0 পয়েন্ট এনার্জি, সেটা কিছু কিছু সিস্টেমের ক্ষেত্রে জিরো, কিছু কিছু সিস্টেমের ক্ষেত্রে নন জিরো। তাহলে আমি ইউজুয়ালি যখন পার্টিশন ফাংশন লিখবো, তখন সার্টেনলি হচ্ছে এই যে গ্রাউন্ড স্টেট এনার্জি যেটা নন জিরো তার কন্ট্রিবিউশনটা আসবে। কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে যখন আমরা প্রপার্টি ক্যালকুলেট করব, এই গ্রাউন্ড স্টেট এনার্জির কন্ট্রিবিউশনটা অনেক ক্ষেত্রেই কিন্তু কোথাও থাকবে না। যেমন হিট ক্যাপাসিটি তার কোনো কন্ট্রিবিউশন থাকবে না, এনট্রপি ক্যালকুলেশনের ক্ষেত্রে তার কোনো কন্ট্রিবিউশন থাকবে না। তো এটা ইম্পর্টেন্ট যে আমি যদি প্রত্যেকটা এনার্জি লেভেলের থেকে এই গ্রাউন্ড লেভেলের এনার্জিটাকে বিয়োগ করে এটাকে আমি রিস্কেল করে নিতে পারি, তাহলে যেটা হবে যে গ্রাউন্ড স্টেট এনার্জি তখন জিরো বেরিয়ে গেল, অন্যান্য লেভেলগুলো সেই মতো করে সুইটেবলি মডিফাইড হলো, যেটা এইরকম ভাবে লিখেছি। সেই রকম করে আমি পার্টিশন ফাংশনটা লিখে সেইখান থেকে সমস্ত প্রপার্টিগুলোকে ক্যালকুলেট করে ফেললাম। শুধুমাত্র যেখানে অ্যাভারেজ এনার্জি পার পার্টিকেল সেইটা লাগবে বা টোটাল ইন্টারনাল এনার্জি লাগবে, তখন হচ্ছে জাস্ট এই যে 0 পয়েন্ট এনার্জি যেটা ছিল, সেই 0 পয়েন্ট এনার্জি হচ্ছে প্রত্যেকটা লেভেলের সঙ্গে যে আমাকে যোগ করে দিতে হবে, তাহলেই কিন্তু আমি আলটিমেটলি রেজাল্টটা পেয়ে যাবো। সেজন্য এটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যে আহ, যদি 0 পয়েন্ট এনার্জি ক্লাসিক্যাল সিস্টেমের ক্ষেত্রে ইউজুয়ালি জিরো, কোনো একটা কোয়ান্টাম সিস্টেমের ক্ষেত্রে 0 পয়েন্ট এনার্জি সবসময় জিরো হবে, কোনো বাধ্যবাধকতা ক্ষেত্রে নেই। রিজিড রোটের প্রবলেমের ক্ষেত্রে সেটা জিরো, বা পার্টিকেল রোটেটিং ইন এ রিং তার জন্য এটা জিরো, বা ফ্রি পার্টিকেল প্রবলেম তার জন্য জিরো, কিন্তু পার্টিকেল ইন এ বক্স বা সিম্পল হারমোনিক অসিলেটর বা হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে সেটা জিরো নয়। সেই ধরনের কেসে আমি যদি প্রত্যেকটা লেভেলের এনার্জি থেকে ওই গ্রাউন্ড লেভেলের এনার্জি বা 0 পয়েন্ট এনার্জিটাকে বিয়োগ করে দিয়ে তারপর সেখান থেকে সব কিছু করি, তাহলে দেখবো যে আমার অনেক কিছু ইন্টারপ্রিটেশনে কিছুটা সুবিধা হচ্ছে। আমরা এই পার্টিকুলার কেসে সেটাই করি। আর এবারে কথাটা হচ্ছে যে এই যে কোনো একটা পার্টিকুলার লেভেলের এনার্জি মাইনাস গ্রাউন্ড লেভেলের এনার্জি, যেটা বেসিক্যালি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ দিল, এবার দুটো ইলেকট্রনিক লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা ইজ মাচ মাচ গ্রেটার দ্যান দ্য থার্মাল এনার্জি কেটি ইভেন অ্যাট ভেরি হাই টেম্পারেচার। টেম্পারেচারটা আমার অর্ডিনারি টেম্পারেচার থেকে যদি অনেকটাও বেশি হয়, 10 টাইমস যদি বেশিও হয়, তবুও আমরা দেখবো যে দুটো ইলেকট্রনিক লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা অ্যাকচুয়ালি কেটির থেকে অনেক অনেক বেশি। যদি তা হয়, তাহলে বেসিক্যালি ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন ওয়ান প্রাইম বাই কেটি বা ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন টু প্রাইম বাই কেটি বা ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন আই প্রাইম বাই কেটি, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি জিরো হয়ে যাবে। তখন আলটিমেটলি যে জিনিসটা করে থাকে সেটা হচ্ছে জি জিরো। তার মানে ইলেকট্রনিক পার্টিশন ফাংশন অ্যাট অল টেম্পারেচার আমি যেটা লিখতে পারছি সেটা বেসিক্যালি হচ্ছে একটা গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেটের ডিজেনারেসি। তার মানে ইলেকট্রনিক পার্টিশন ফাংশন ইজ দ্য ডিজেনারেসি অফ দ্য গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট। আচ্ছা, সিমিলার সিচুয়েশন হচ্ছে নিউক্লিয়ার পার্টিশন ফাংশন যখন ক্যালকুলেট করবো তার ক্ষেত্রে। নিউক্লিয়ার পার্টিশন ফাংশনের ক্ষেত্রেও হচ্ছে আমি ঠিক একই রকম ভাবে লিখবো। আর এখানে একটা জিনিস বলি, এখানে নিউক্লিয়ার পার্টিশন ফাংশন মানে যে এনার্জি লেভেলস গুলো আমি কনসিডার করছি, সেটা কিন্তু আমি নিউক্লিয়ার স্পিন স্টেটের কথা বলছি না। আমি
আমি অ্যাকচুয়ালি যেটা বলছি সেটা হচ্ছে যখন রেডিওঅ্যাক্টিভ ডিকে হয় অর্থাৎ ফিশন বা ফিউশন রিঅ্যাকশনস হয় তখন নিউক্লিয়াসটা ইনিশিয়ালি তৈরি হয় হচ্ছে নিউক্লিয়ার এক্সাইটেড স্টেটে। নিউক্লিয়ার এক্সাইটেড স্টেটস কিছু আছে যেমন ইলেকট্রনিক এনার্জি লেভেলস হয়। নিউক্লিয়ার এক্সাইটেড স্টেট থেকে যে গ্রাউন্ড স্টেটে নেমে আসে সেই যে এনার্জি গ্যাপটা সেটা হিউজ এবং যার জন্য আমাদের বেসিক্যালি গামা রেডিয়েশনটা পাই। তার মানে দেখবো যে দুটো ইলেকট্রনিক লেভেলের মধ্যে যে এনার্জি গ্যাপ দুটো নিউক্লিয়ার লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ কিন্তু অ্যাকচুয়ালি তার তুলনায় অনেক বেশি। দুটো ইলেকট্রনিক লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটাকে যদি আমি প্লাঙ্ক কনস্ট্যান্ট এইচ দিয়ে ভাগ করি তাহলে যে ফ্রিকোয়েন্সির লাইট পাবো সেটা ইউজুয়ালি হচ্ছে ইউভি ভিজিবল এবং কোর ইলেকট্রন হলো সেটা এক্স রে এই রিজিয়ানে পড়ে। বাট নিউক্লিয়ার ফিশন বা ফিউশন রিয়াকশনের ক্ষেত্রে যে রেডিয়েশনটা বেরোয় সেটা গামারের ফ্রিকোয়েন্সি অনেক বেশি, দ্যাট অ্যাকচুয়ালি ইন্ডিকেটস যে দুটো নিউক্লিয়ার লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ কিন্তু দুটো ইলেকট্রনিক লেভেলের মধ্যে এনার্জি গ্যাপের তুলনায় অনেক অনেক বেশি। এবং সেক্ষেত্রেও ঠিক আগে যে আর্গুমেন্টটা দেয়া হলো বা লজিকটা দেয়া হলো সেটা এখানেও সত্যি। এবং তার ক্ষেত্রে আমি নিউক্লিয়ার পার্টিশন ফাংশনটা যে গ্রাউন্ড যে নিউক্লিয়ার স্টেট যেটা তার ডিজেনারেসির সঙ্গে সমান হয়ে যাবে, অর্থাৎ জেড নিউটা হচ্ছে G0 to the power নিউ। আচ্ছা, তাহলে আমরা ইলেকট্রনিক এবং নিউক্লিয়ার পার্টিশন ফাংশনটা পেয়ে গেলাম। এর আগে রোটেশনাল, ভাইব্রেশনাল এবং ট্রান্সলেশনাল পার্টিশন ফাংশন আমি লিখেছিলাম এবং সেটা ডেরিভেশনের সময় খুব ডিটেলে বলা হয়েছে তাদের টেম্পারেচার ডিপেন্ডেন্সটা কেমন করে আসছে ইত্যাদি ইত্যাদি। তো সেটা নিয়ে আর এখানে আলোচনা করছি না। আচ্ছা, এবারে যেটা আগে আমি আলোচনা করেছি কিন্তু বেশ কয়েকটা ক্লাস আগে বলে সেটা আমি আরেকবার বলে নিচ্ছি যে মলিকুলার পার্টিশন ফাংশনটাকে যে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট তাদের পার্টিশন ফাংশনের গুণফল হিসেবে কেন লিখতে পাচ্ছি। আচ্ছা, সেটা লেখার আগে একটু বর্ন ওপেনহেইমার অ্যাপ্রক্সিমেশনটাকে বলা যায়। বর্ন ওপেনহেইমার অ্যাপ্রক্সিমেশন অ্যাকচুয়ালি এটা বলছে যে কোন একটা মলিকুলার সিস্টেমে যে বিভিন্ন রকমের মোশনস আছে এবং তার মতো করে যে বিভিন্ন রকমের এনার্জি লেভেলস আছে, দেখা যাবে যে এই প্রত্যেকটা মোশনের করসপন্ডিং ফ্রিকোয়েন্সি বা টাইম স্কেলটার মধ্যে কিন্তু একটা লং গ্যাপ আছে। আমরা দেখবো ট্রান্সেকশনাল মোশনের তুলনায় রোটেশনাল মোশন প্রায় 100 টাইম ফাস্টার, রোটেশনের তুলনায় ভাইব্রেশনাল 100 টাইম ফাস্টার, ভাইব্রেশনের তুলনায় ইলেকট্রনিক 100 টাইম ফাস্টার, অ্যান্ড ফাইনাল নিউক্লিয়ার মোশনটা হচ্ছে আরো 100 টাইম ফাস্টার। তাহলে এবারে যদি এই ধরনের এই ফাস্টার হয় তার মানে ফ্রিকোয়েন্সিগুলো প্রায় 100 টাইমস করে বেড়ে যাচ্ছে এবং করসপন্ডিং টাইম স্কেলগুলো হচ্ছে 100 টাইমস করে কমে আসছে। এবারে যদি এরকম একটা লং ডিফারেন্স ইন দ্য টাইম স্কেল অর দ্য ফ্রিকোয়েন্সি স্কেল হয়, তার আল্টিমেট যেটা কনক্লুশন সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা মোশনকে আমি ইন্ডিপেন্ডেন্টলি ট্রিট করতে পারি, আর ইন্ডিপেন্ডেন্টলি ট্রিট করতে পারলে আমি আলটিমেটলি টোটাল এনার্জিটাকে এই ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের এনার্জি যোগফল হিসেবে লিখতে পারবো এবং টোটাল ওয়েভ ফাংশনটাকে আমি মাল্টিপ্লিকলি সেপারেবল ওয়েভ ফাংশন হিসেবে লিখতে পারবো। তার মানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এরকম যে মলিকুল হ্যাভ ডিফারেন্ট টাইপস অফ মোশন সাচ as ট্রান্সলেশন, rotation, vibration, electronic motion, etc. These motions usually have distinct different time scales and hence can be assumed to be independent to each other. This is the Born-Oppenheimer approximation, and under this Biot approximation, energy can be assumed to be additively separable and the wave function is multiplicatively separable. In case of molecular system, as molecular energy can be of 5 different types: translation, rotation, vibration, electronic and nuclear, and hence the total molecular energy is actually equal to E translational plus E rotational plus E vibrational plus E electronic and plus E nuclear, and the overall wave function is multiplicatively separable. That is, total molecular wave function is equal to translational wave function into rotational wave function into vibrational wave function into electronic wave function into nuclear wave function. আচ্ছা, এবারে এই এনার্জি যদি এইরকম অ্যাডিটিভলি সেপারেবল হয় তাহলে আমি যখন মলিকুলার পার্টিশন ফাংশনটা লিখবো, সিঙ্গেল মলিকুলের জন্যই মলিকুলার পার্টিশন ফাংশনটা লিখবো, তখন সাম ওভার জে ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন জে বাই কেটি লিখলাম। এইটা বেসিক্যালি সাম ওভার কোয়ান্টাম স্টেটস আমি লিখেছি, যেটা অ্যাকচুয়ালি আমার এই করসপন্ডিং স্টেটস তার একটা পার্টিকুলার এনার্জি আছে এবং সেই স্টেটটা যে কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করে যেটা হচ্ছে তার মধ্যে আছে। আচ্ছা, এবারে এই মলিকুলার এনার্জিটা যেটা অ্যাকচুয়ালি কোনো একটা যে কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করছিল, সেই মলিকুলার এনার্জি তো আমি অলরেডি বলেছি যে এই যে ট্রান্সলেশন, রোটেশনাল, ভাইব্রেশন, ইলেকট্রনিক, নিউক্লিয়াস এদের এনার্জি যোগফলের সঙ্গে সমান। আমি সেই এনার্জি যোগফল হিসেবে লিখলাম। আচ্ছা, প্রত্যেকটার ক্ষেত্রে সাফিক্স হিসেবে আমি তার করসপন্ডিং কোয়ান্টাম নাম্বারগুলো লিখেছি। যেমন এপসাইলন বা ই ট্রান্সলেশন যখন লিখেছি তার সাফিক্স লিখেছি যে ট্রান্সলেশন, অর্থাৎ যে ট্রান্সলেশনাল যে কোয়ান্টাম নাম্বার। সিমিলারলি রোটেশনাল, ভাইব্রেশনাল, ইলেকট্রনিক, নিউক্লিয়ার পার্টিশন ফাংশনসগুলো আছে। আচ্ছা, আর এইখানে যে সামেশন ইন্ডেক্সে যেখানে আমি কোয়ান্টাম নাম্বার যেটা লিখেছিলাম, যেটা ওভারঅল মলিকুলার কোয়ান্টাম নাম্বার, সেইটাকে জাস্ট আমি লিখছি এখন ট্রান্সলেশনের জন্য আলাদা কোয়ান্টাম নাম্বার, রোটেশনের জন্য ভাইব্রেশন, ইলেকট্রনিক ও নিউক্লিয়ার মোশনটা আলাদা আলাদা। আচ্ছা, এবারে এই ই টু দি পাওয়ার মাইনাস এই যে পুরো পার্টটাকে আমি জাস্ট কতগুলো
এই 5টা টার্মে গুণফল হিসেবে লিখতে পাচ্ছি e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন ট্রান্সলেশনাল জে ট্রান্সলেশনাল ডিভাইডেড বাই কেটি ইনটু e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন রোটেশনাল জে রোটেশনাল ডিভাইডেড বাই কেটি, এইরকম করে। তাহলে এবারে আমি যদি প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা করে নিই, তাহলে আমি প্রথম টার্মটা থেকে পাচ্ছি সামেশন ওভার জে ট্রান্সলেশনাল e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন ট্রান্সলেশনাল ডিভাইডেড বাই এপসাইলন ট্রান্সলেশনাল হুইচ ডিপেন্ডস অন দ্য ট্রান্সলেশনাল কোয়ান্টাম নাম্বার জে ট্রান্সলেশনাল বাই কেটি, তারপরে সামেশন ওভার জে রোটেশনাল মাইনাস e টু দি পাওয়ার there should be some e to the power here, e to the power, e to the power, e to the power. Oh, actually I have missed it. এখানে e to the power, e to the power, e to the power হবে, হ্যাঁ, e to the power গুলো আমার মিস হয়ে গেছে। তাহলে এইটা থাকবে। তাহলে এবারে এইটাই হচ্ছে আমার ট্রান্সলেশনাল পার্টিশন ফাংশন, এটা রোটেশনাল পার্টিশন ফাংশন, এটা ভাইব্রেশনাল, এটা ইলেকট্রনিক এবং এটা নিউক্লিয়ার পার্টিশন ফাংশন। তো সবাই গুণফল হিসেবে লেখা গেল। তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে আন্ডার বর্ন ওপেনহাইমারের অ্যাপ্রক্সিমেশন প্রত্যেকটা মোশনসকে আমি ইন্ডিপেন্ডেন্টলি সেটা ভাবতে পারছি বলে আমি অ্যাকচুয়ালি টোটাল এনার্জিটাকে অ্যাডিটিভলি সেপারেবল হিসেবে লিখতে পাচ্ছি, এবং তার কনসিকোয়েন্স হিসেবে আমি অ্যাকচুয়ালি যেটা দেখতে পাচ্ছি যে ট্রান্সলেশনাল যে মলিকুলার পার্টিশন ফাংশনটা ইন্ডিভিজুয়াল পার্টিশন ফাংশনগুলো গুণফল হিসেবে লিখে ফেলা যাচ্ছে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এবারে আমার ট্রান্সলেশনাল, রোটেশনাল, ভাইব্রেশনাল, ইলেকট্রনিক এবং নিউক্লিয়ার পার্টিশন ফাংশনগুলো আমি অলরেডি লিখে ফেলেছিলাম, তো সেইগুলো জাস্ট একসাথে করে দিলাম। তাহলে আমি যদি ধরে নিই যে একটা লেটস একটা ডায়াটমিক মলিকুল, সেটা একটা কিউবিক বক্সের মধ্যে কনফাইন্ড আছে, যে কিউবিক বক্সের ভলিউমটা হচ্ছে ভি, আর যে মলিকুলটা কনসিডার করছি সে মলিকুলের মোমেন্ট অফ ইনার্শিয়া বেসিক্যালি আই, এরকম যদি হয় তাহলে যে ট্রান্সলেশন হচ্ছে ভি বাই ল্যামডা ডি কিউব, যেখানে ল্যামডা ডিটা আমরা জানি দিস ইজ দ্য থার্মাল ডি ব্রগলি ওয়েভলেন্থ, ল্যামডা ডিটা এইচ ওভার রুট ওভার টোয়াইস বাই এম কে টি, এটা আমাদের অলরেডি বলা হয়েছে। রোটেশনাল পার্টিশন ফাংশন 8 পাই স্কয়ার আই কে টি বাই সিগমা এইচ স্কয়ার, আই হচ্ছে এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া, আমি একটা ডায়াটমিক মলিকুল কনসিডার করেছি। হেটেরোনিকটা ডায়াটমিক মলিকুল হলে এই সিগমা যেটা সিমেট্রি নাম্বার সেটাকে 1 লিখবো, আর যদি হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল হয় তাহলে সিগমার ভ্যালুটা আমাকে 2 লিখতে হবে। এছাড়া ভাইব্রেশনাল পার্টিশন ফাংশন আছে যেটা e টু দি পাওয়ার মাইনাস এইচ কস ওমেগা বাই 2 কেটি বাই 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস এইচ কস ওমেগা বাই কেটি। আমরা এটা দেখিয়েছিলাম যে যদি আমি 0 পয়েন্ট এনার্জিটাকে 0 ধরে করতাম তাহলে e টু দি পাওয়ার মাইনাস এইচ কস ওমেগা বাই 2 কেটিতে থাকতো না, তখন 1 বাই 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস এইচ কস ওমেগা বাই কেটি এটা আসতো। আর লাস্ট যে দুটো পার্ট সেটা আজকে আমরা বললাম যে ইলেকট্রনিক পার্টিশন ফাংশনটা হচ্ছে ইজ নাথিং বাট দ্য ডিজেনারেশন অফ দ্য গাউন্ড ইলেকট্রনিক স্টেট, আর নিউক্লিয়ার পার্টিশন ফাংশন ইজ নাথিং বাট দ্য ডিজেনারেশন অফ দ্য গাউন্ড নিউক্লিয়ার স্টেট। তাহলে এইখানে যে পার্টিশন ফাংশনটা লিখেছি সেটা সিঙ্গেল পার্টিকেল মলিকুলার পার্টিশন ফাংশন। এবারে আমাদের স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স ডিলস উইথ হিউজ নাম্বার অফ মলিকুলস, যখন হিউজ নাম্বার অফ মলিকুলস হবে তখন আমাকে এন পার্টিকেল পার্টিশন ফাংশনটা লিখতে হবে। ইফ উই অ্যাজিউম দ্যাট দ্য পার্টিকেলস আর আইডেন্টিক্যাল, ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিস্টিংগুইজেবল, তখন আমি এটা লিখবো যে এন পার্টিকেল পার্টিশন ফাংশনটা সিঙ্গেল পার্টিকেল পার্টিশন ফাংশন টু দি পাওয়ার এন হিসেবে লিখতে হবে। আর যদি পার্টিকেলগুলো আইডেন্টিক্যাল, ইন্ডিপেন্ডেন্ট এবং ইনডিস্টিংগুইজেবল হয়, যেটা আইডিয়াল গ্যাস মলিকুলের ক্ষেত্রে হয়, তখন অ্যাকচুয়ালি এটা লিখতে হবে জেড ডট টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল। এই যে গিভস প্যারাডক্স এবং তার যে রেজলিউশন, সেখানে কিন্তু এইটা নিয়ে আমরা ডিটেলে আলোচনা করেছি। তার মানে আমরা অ্যাকচুয়ালি কি করলাম, লাস্ট 3-4টে ক্লাস ধরে, মানে পার্টিকুলারলি লেকচার 5 থেকে শুরু করে 5, 6, 7, 8 এই 4টে লেকচার জুড়ে অ্যাকচুয়ালি আমরা এই যে মলিকুলার পার্টিশন ফাংশনটা ইভ্যালুয়েট করতে সমর্থ হলাম। এবারে একটা সিস্টেমে যদি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্যাল বা থার্মোডাইনামিক সিস্টেমে যদি হিউজ নাম্বার অফ মলিকুলস থাকে, তাহলে তার যে এন পার্টিকেল পার্টিশন ফাংশনটা কেমন করে লিখতে হয় তার রেসিপিটা এখানে শিখিয়ে দেওয়া হলো। এবং আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে পার্টিশন ফাংশন, সেটা এটা কোয়ান্টাম মেকানিক্স ওয়েভ ফাংশনের যা রোল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্যাল বা স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক প্রবলেমের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমার পার্টিশন ফাংশনের ঠিক একই রকমের রোল। আমরা বলেছিলাম যে এভরিথিং ক্যান বি ডিরাইভড ফ্রম দ্য এক্সপ্রেশন অফ দ্য পার্টিশন ফাংশন। হয়তো ম্যাথামেটিক্সটা কখনো কখনো কমপ্লিকেটেড হয়ে যেতে পারে, কিন্তু কোনো একটা স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক সিস্টেমের সমস্ত থার্মোডাইনামিক প্রপার্টি কিন্তু ইন প্রিন্সিপল এই পার্টিশন ফাংশন থেকে বের করে নেওয়া যেতে পারে। এবার কি করে নেব তার রেসিপি অলরেডি শেখানো হয়েছিল, অর্থাৎ পার্টিশন ফাংশনের টার্মসে সমস্ত থার্মোডাইনামিক প্রপার্টি যেমন ইন্টারনাল এনার্জি, এনথ্যালপি, এনট্রপি, হেলমহোল্টজ এনার্জি, গিবস এনার্জি, কেমিক্যাল পটেনশিয়াল, হিট ক্যাপাসিটি, প্রেসার, এইসব জিনিসগুলো অলরেডি আমরা এক্সপ্রেস করে রেখেছিলাম। এবার আমাদের যখন যে দরকার পড়বে আমরা সেই রেসিপিটাকে কাজে লাগিয়ে এই পার্টিশন ফাংশন থেকে কিন্তু এই জিনিসগুলোকে ক্যালকুলেট করে ফেলতে পারি। তার মানে বেসিক্যালি আমরা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা কমপ্লিট করলাম, সেটা হচ্ছে যে এই যে যখন অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়া হবে, এই অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের ফাউন্ডেশনটাই কিন্তু অনেকটা সময় চলে যায়। অনেকটা সময় চলে যায় মানে যে কোনো একটা
যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই যদি আমরা দেখি তাহলে দেখব প্রথমে বিভিন্ন রকমের এনসেম্বল নিয়ে বেশ কিছু কথাবার্তা বলা হয়েছে, ফেজ স্পেস নিয়ে অনেক কথাবার্তা বলা হয়েছে, বিভিন্ন রকমের সব কমপ্লিকেটেড থিওরেমস সেটা নিয়ে অনেক বেশি সময় ইনভেস্ট করা হয়েছে, লিবোলিস থিওরেম, এরগডিক হাইপোথিসিস, হ্যাঁ, বোলজম্যান হাইপোথিসিস, এইসব থিওরেমগুলো নিয়ে অনেকটা বেশি সময় ইউজ করা হয়েছে। তারপরে এই এনসেম্বল, এই ফর্মাল ডেফিনেশন ইত্যাদি ইত্যাদিগুলো দেওয়ার পরে আমরা কিছু প্রবলেম মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বলে করছি, কিছু ক্যানোনিক্যাল এনসেম্বলে করছি, কিছু জ্ঞান ক্যানোনিক্যাল এনসেম্বলে করছি। এইরকম ভাবে এগোতে হলে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ৬টা ক্লাসের মধ্যে প্রায় কিছুই করা যায় না। মানে অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সটাকে আমাকে তো ইউজ করতে হবে। ইউজ করে সেখান থেকে ভীষণ ইম্পর্টেন্ট কিছু জিনিসপত্র বের করে নিয়ে আসতে পারবো, আনতে হবে। কিন্তু এই ফর্মালিজমটাতে এত বেশি সময় চলে যায় যে কোনো একটা আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টের পক্ষে সিলেবাসও অতটা ওয়েটেজ থাকে না, এবং সত্যি কথা বলতে কি অতটা জিনিস শিখিয়ে নিয়ে তারপর যদি সে ওটাকে ইউজ করবে মনে করে, তাহলে সেটা ওই টাইম কনস্ট্যান্ট বা ইত্যাদির জন্য সে অলরেডি ইন্টারেস্ট হারিয়ে ফেলে। সেখানে আমরা এই যে ৮টা লেকচার বললাম, এই লেকচারটা একটুখানি অন্য রকমভাবে একটু আনকনভেনশনাল ওয়েতে করা, যেটা হচ্ছে এই আমার একটা পার্টিকুলার টাইপ আরকি, পার্টিকুলার স্টাইল। যে স্টাইলটাতে আমি বেসিক্যালি হচ্ছে জাস্ট ফাউন্ডেশন বা ফর্মালিজমের কিছু হয়তো ইম্পর্টেন্ট কনসেপ্ট সেগুলো আমি বলেছি, কিন্তু উইদাউট এনি প্রুফ। আমরা সরাসরি পার্টিশন ফাংশন, সেই পার্টিশন ফাংশন থেকে বেসিক্যালি কেমন করে থার্মোডাইনামিক প্রপার্টিগুলোকে ইভালুয়েট করতে হয় এবং মলিকুলার পার্টিশন ফাংশনটাকে আমি জাস্ট ডিটেলে ডিরাইভটাকে করে ফেললাম। এই যে অ্যাপ্রোচটাকে বলা হচ্ছে সেই অ্যাপ্রোচটা দুটো টেক্সট বই, যেটায় আমি দেখেছি যে মানে আমার মতো কিছুটা অ্যাপ্রোচটা সেটা হচ্ছে সার্টেনলি অ্যাটকিনসের যে ফিজিক্যাল কেমিস্ট্রি টেক্সট বই সেটা, আর একটা এঙ্গেল অ্যান্ড রেডের যে ফিজিক্যাল কেমিস্ট্রি টেক্সট বই। এই দুটো বইয়ে আমরা যে অ্যাপ্রোচে বেসিক্যালি এগিয়েছি ওই দুটো বইও বেসিক্যালি সেই অ্যাপ্রোচেই চলে, এবং করে আলটিমেটলি কিন্তু কাজের জিনিসটা আমরা পৌঁছে যেতে পারছি। কিন্তু আহ, এইটা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে সার্টেনলি শেষ নয়। আমরা অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স নেক্সট ক্লাস থেকে শুরু করব, যেখানে আমাকে কিন্তু শুরুই করতে হবে বেশ কিছু ওরকম থিওরেমস হ্যানা-ত্যানা ইত্যাদি থেকে আরকি। আমাকে এনসেম্বল কনসেপ্ট, বিভিন্ন রকমের এনসেম্বল, লিবোলিস থিওরেম, এরগডিক হাইপোথিসিস, এগুলো ডিটেইল ডেরিভেশন করতে হবে, এবং গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বলটা খুব ভালো করে শিখতে হবে। না হলে আমাদের সকল যে ম্যাক্সওয়েল বোলম্যান স্ট্যাটিস্টিক বা ফেরমি-ডিডাক স্ট্যাটিস্টিক, সেইখান থেকে বোস-আইনস্টাইন কনডেনসেশন এই রিলেটেড জিনিসপত্রগুলো বোঝা যাবে না। আচ্ছা, এবারে আমি একটুখানি অন্যরকম করে ব্যাপারটাকে ভেবেছি যে আমি এই যতখানি জিনিস শেখা হলো তার উপরে বেশ করে আমি আজকে ২৫টা প্রবলেম দেবো। সেই ২৫টা প্রবলেম ছাত্রদেরকে কষে নিতে বলছি যাতে করে তার বিএসসি লেভেলটা হয়ে যায়। আচ্ছা, এরপরে আমি আর ৩টে লেকচার ইউজ করব, যেটা ওই অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর মধ্যে না গিয়েই হচ্ছে কিছু টপিক বলে দেওয়া, যেটা বলে ফেললে সকাল নেট পরীক্ষাতে বা গেট পরীক্ষাতে যতখানি পোর্শন কভার করে কোশ্চেন্স আসে সেইটা কিন্তু আমাদের কভার হয়ে যাবে। এই নেক্সট যে ৩টে ক্লাসে আমরা বেসিক্যালি যেটা বলবো, একটা ক্লাস আমরা ইউজ করব সেটা হচ্ছে নাশ হিট থিওরেম এবং থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। সেখান থেকে অ্যাডাবিলিটি ডিম্যাগনেটাইজেশন করে হচ্ছে কি করে লো টেম্পারেচার অ্যাচিভ করা যায়। এবারে এই থার্ড ল অফ থার্মোডাইনামিক্স তার বেসিসটাকে বুঝতে গেলে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর নলেজ লাগে। সেখানে এটা অনেক সময় ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স এর মধ্যে পড়িয়ে দেওয়া হয়, কিন্তু অ্যাবসলিউট এনট্রপি তার যদি আমি অ্যাকচুয়ালি মানে এনট্রপি যে মাইক্রোস্কোপিক ডিসঅর্ডার তার যে আন্ডারস্ট্যান্ডিংটা পরিষ্কার করতে গেলে কিন্তু স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর কনসেপ্টটা দরকার। তাহলে একটা ক্লাসে আমরা বেসিক্যালি এই পার্টটাকে কভার করব, সেটা বেসিক্যালি যেটা বললাম নাস্ট হিট থিওরেম, সেখান থেকে থার্ড ল অফ থার্মোডাইনামিক্স, এবং সেইখান থেকে হচ্ছে জার্নি টুয়ার্ডস অ্যাবসলিউট জিরো, এবং ফাইনালি ওই অ্যাডাবিলিটি ডিম্যাগনেটাইজেশন এই পার্টটা। এটা একটা ক্লাসে। আচ্ছা, আর দুটো ক্লাস যেটা করব, আরেকটা হচ্ছে যে এই কেমিক্যাল কাইনেটিক্সে আমরা ট্রানজিশন স্টেট থিওরি পড়েছিলাম। ট্রানজিশন স্টেট থিওরির যে আলটিমেটলি যে আইরিং ইকুয়েশনটা সেটা থার্মোডাইনামিক অ্যাপ্রোচে আনা যেতে পারে। এবারে যে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরের যে টেম্পারেচার ডিপেন্ডেন্সটা সেইটা কিন্তু যে কনভেনশনাল ট্রানজিশন স্টেট থিওরিতে পরিষ্কার বোঝা যায় না। কিন্তু আমি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্যাল পয়েন্ট অফ ভিউতে বা পার্টিশন ফাংশন অ্যাপ্রোচে যদি ট্রানজিশন স্টেট থিওরি করি, তাহলে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর বা ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর, যেটাকে আমি এ বলি, সেই এ টেম্পারেচার ডিপেন্ডেন্সটা কারেক্টলি বুঝতে পারা যায়। তাহলে আমরা ওই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এই প্রিন্সিপালটা বা পার্টিশন ফাংশন অ্যাপ্রোচটাকে কাজে লাগিয়ে ট্রানজিশন স্টেট তৈরি করব। সেইখান থেকে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর বা ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর টেম্পারেচার ডিপেন্ডেন্সটা পড়বো, যেখান থেকে কিন্তু নেটে খুব রেগুলার বেসিসে কোশ্চেন্স আসে। আর একটা কাজ করবো যেটা থার্ড লেকচারে, সেটা বেসিক্যালি হচ্ছে যে জাস্ট আমি ওই ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা যেমন একটা কাছে যেমন করে আমি ডিরাইভ করেছি, ঠিক একই রকম করে হচ্ছে ফেরমি ডিরাক এবং বোস-আইনস্টাইন ডিস্ট্রিবিউশনটাকে করব।
মানে আমি অনেক ফর্মাল কথাবার্তা, অনেক কনসেপ্ট ইত্যাদি ডেভেলপ না করে জাস্ট আমরা একটা কম্বিনেশন বা পারমুটেশন প্রিন্সিপালকে কাজে লাগিয়ে যে ফেরমিয়নস কারা, বোসনস কারা, এইটা জাস্ট একটু বলে দেবো মানে এটা আমরা অলরেডি বলেছি, কারণ আমরা ওই যখন হাইড্রোজেনের জন্য, হাইড্রোজেন মলিকুলের জন্য রোটেশনাল পার্টিশন ফাংশন ক্যালকুলেট করেছিলাম, সেখানে এটা নিয়ে কিছুটা কথাবার্তা হয়েছে। তাহলে ওইটাকে বলে নেওয়ার পরে আমরা জাস্ট ওই মানে ফার্মিয়নস কারা, বোসনস কারা, তাদের কি কি প্রপার্টি হোল্ড করে, সেইখান থেকে আমরা জাস্ট বেসিক্যালি যে থার্মোডাইনামিক ওয়েট বা ডব্লিউ তার এক্সপ্রেশনটাকে বের করব। এবার এক্সপ্রেশনটা থেকে যেমন করে স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন ইউজ করে দিনের শেষে হচ্ছে ফাইনাল ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা চলে আসা যায়, সেটা আসবো। এবং যে ফাইনাল রেজাল্টটা পাওয়া যাবে সেই রেজাল্টটা মানে বোস-আইনস্টাইন, ফের্মি-ডিরাক এবং ম্যাক্সওয়েল-বোলজম্যান, এই ৩ টে ডিস্ট্রিবিউশন ফর্মুলা একে অপরের সাথে কানেক্টেড। কি রকম করে এবং কোন কন্ডিশনে গেলে একটা থেকে আরেকটায় চলে যাওয়া যায়, সেটা নিয়ে জাস্ট সিম্পল কিছু আলোচনা চলবে। এই ৩ টে ক্লাস যদি বলে দেওয়া যায়, তাহলে কিন্তু নেট বা গেট পরীক্ষা পর্যন্ত স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স যতটুকু লাগে পুরো জিনিসটা কভার হয়ে যাবে। এবং এই ৩ টে ক্লাস হয়ে যাওয়ার পরে আমরা আরো কিছু অ্যাসাইনমেন্ট দেবো এবং সেই মতো করে নেট গেটে যে ধরনের এমসিকিউস গুলো পড়েছে তার একটা লিস্ট বা তার কিছু সলিউশন দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে আর কিছু বলবো না, আমরা বেসিক্যালি যে 25টা প্রবলেমের কথা বলেছি, সেই 25টা প্রবলেম আমি এখানে একটু পরপর করে দিয়েছি। এটা নিয়ে আমি কোনো আলোচনাই করছি না। এই প্রবলেমগুলোকে ছাত্রদেরকে করতে বলেছি। এটা মূলত ইউনিভার্সিটি এক্সামিনেশনের জন্যে। নেট বা গেট বা টিআইএফআর এই ধরনের পরীক্ষা থেকে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের প্রবলেম পড়ে। সেটা বেসিক্যালি এমসিকিউ বেস। সেটা হচ্ছে আরো ৩ টে ক্লাস হয়ে যাওয়ার পরেই শুধুমাত্র আমরা সেটাকে বলব। তাহলে এই জাস্ট এই 5টা প্রবলেম, এখানে আরেকটা 5টা প্রবলেম সেট 2, এখানে 5টা প্রবলেম, সেগুলো একটু দেখে নিতে হবে। আমি কিছুক্ষণ করে রাখছি। তোমরা যখন ভিডিওটা দেখবে তখন একটু পজ করবে। পজ করলে সেই কোয়েশ্চেনগুলো তোমরা টুকে নিতে পারবে। প্রবলেম 3, প্রবলেম সেট 3 রাদার, সেখানে আরো 6টা প্রবলেম এখানে দিয়ে দেওয়া আছে। প্রবলেমগুলো খুব লেন্থি সেরকম নয়, বেশ ছোটখাটো প্রবলেম। আমরা যা পড়িয়েছি তার উপরে বেস করে করতে পারবে সেটা আমি এক্সপেক্ট করছি। হ্যাঁ, প্রবলেম 4, প্রবলেম সেট 4, সেখানে 17 থেকে 21 আছে এবং ফাইনালি 22 থেকে 25। এই 25টা প্রবলেম আমি দিলাম এবং আমি মানে রীতিমতো এক্সপেক্ট করব তোমাদের কাছ থেকে, পার্টিকুলারলি যারা আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট এবং যাদের কোর্সে এই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পার্টটা আছে, তারা অবশ্যই কিন্তু এই 25টা প্রবলেম করবে, যেগুলো ইউনিভার্সিটি এক্সামিনেশনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আর যে সমস্ত বন্ধুরা বা মাস্টারমশাইরাও এই ক্লাসগুলোকে ফলো করেন, তারাও একটু করে দেখতে পারেন আর কি, যে কতটা কি শেখা হলো, শেখাটা পরিপূর্ণ হলো কিনা। এই প্রবলেমগুলো করে সেটা বুঝতে পারা যাবে। প্রবলেমগুলো খুবই সহজ, মানে দিস প্রবলেমস আর মেড ফর দ্য স্টুডেন্টস অনলি, বাট টিচারদেরকে যেহেতু পড়াতে হয়, তারা চাইলেও কিন্তু এগুলো দেখে নিতে পারেন। তাহলে আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের এই যে ফার্স্ট ফেজ অফ লেকচার্স যেগুলো, সেটা এখানে শেষ করলাম, যেটা বেসিক্যালি আন্ডার গ্র্যাজুয়েট ফিজিক্যাল কেমিস্ট্রির জন্যে। আমরা নেক্সট 3 টে ক্লাস করব, করার পরে দেখবে এই 11টা ক্লাস জুড়ে আমরা নেট বা গেট রিলেটেড যা কিছু প্রবলেম আমরা সলভ করে ফেলতে পারবো। তারপরে রিয়েলি অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স যেটা এমএসসি লেভেলে পড়ানো হয়, সেটাই আমরা ঢুকবো এবং সেই বেসিসে আমরা বেশ কিছু লেকচার দেবো এবং এই লেকচার সিরিজটা বেশ কিছুদিন ধরে এখনো চলতেই থাকবে। বন্ধুরা, যারা এটাকে ঠিক করে ফলো করছো বা এই আমাদের যে লেকচার সিরিজগুলোকে ঠিক করে দেখছো, তারা তাদের মতামত জানাতে ভুলবে না। কমেন্ট বক্সে সার্টেনলি তোমরা লিখবে। আর যদি তোমাদের মনে হয় যে ব্যাপারটা একটু অন্যরকম করে বললে ভালো হয়, বা তোমাদের যদি কোনো সাজেশনস থাকে, তাহলে মানে ফিল ফ্রি টু এক্সপ্রেস ইউর ভিউজ। আই উইল ট্রাই মাই বেস্ট টু ইমপ্রুভ মাইসেলফ, অর আই উইল ট্রাই মাই বেস্ট টু অ্যাক্ট অ্যাকর্ডিংলি। তোমরা ঠিক যেরকমভাবে চাইছো, আপনারা যেভাবে চাইছেন, হ্যাঁ, আমি সেই রকম করেই কিন্তু ব্যাপারটাকে বলার চেষ্টা করবো। তাহলে আজকে এই পর্যন্ত থাক।